নমস্কার প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্যকর্মী বন্ধুরা। এতই নিশ্ছিদ্র যে কোনো কালনাগিনী সেই ছিদ্র খুঁজে তার ভেতর দিয়ে গিয়ে রাজ্যকর্মী বা অবসরপ্রাপ্ত রাজ্যকর্মীদের দংশন করার সুযোগ পাবে। পিটিশনটা এতটাই শক্তপোক্তভাবে তৈরি করেছিলেন এবং যে কোনো মামলায় এই পিটিশনটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা 2016 সালেও আপনাদের বলেছিলাম যে অনেকে বিভিন্ন বিষয় বলছেন যে আপনারা এটা দিলেন না কেন, আপনারা ওটা দিলেন না কেন। আমরা একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি, আমরা মামলাটা করেছিলাম দুটো দাবিতে। এক নম্বর হচ্ছে যে রোপা 2009-এ 50% ডিএ বাকি ছিল, তার মধ্যে 16% ডিএর সংস্থান পূর্বতন সরকার করে গিয়েছিলেন, বাকি রইল 34%। এই 34% ডিএ অর্থাৎ 1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের যে ডিএ প্রাপ্য হয় সেই ডিএর বকেয়া যে টাকাটা আমাদের দেয়া হয়নি সেই টাকাটা আমাদের দিয়ে দিন। আর 2 নম্বর বক্তব্য আমাদের ছিল যে ডিএ দেয়ার সূচক হিসেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে। এবং একটা জিনিস জানবেন যে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন তাদের সামনে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ। এই ফান্ডামেন্টাল শব্দটা রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা এটা তাদের কাছে একটা বিচার্য বিষয়। 2 নম্বর বিচার্য বিষয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা। যেহেতু রাজ্য সরকারের অল্টারনেটিভ কোনো দেয়ার ডিএ ক্যালকুলেশন বা দেয়ার কোনো অল্টারনেটিভ সিস্টেম নেই, অল্টারনেটিভ কোনো সূচক নেই, কাজেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নেওয়া ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা নেই। এবং আপনারা একটু ভেবে দেখবেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক হিসেবে সুপ্রিম মান্যতা পেয়ে গেলে আগামী দিনে কোন পে কমিশন হলো, কোন রূপা হলো, তাতে কি লেখা থাকলো, এ নিয়ে আমাদের কিচ্ছু আসবে যাবে না। রাজ্য সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দিতে হবে। আর পিটিশনে আমরা যে দাবি করিনি, আমরা যে কথা বলিনি, সে কোনো আপনারা যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, অভিজ্ঞ আইনজীবী। আপনারা জানবেন যে প্রত্যাশা, কর্মচারীদের প্রত্যাশা, কর্মচারীদের আবেগ আদালতে চলে না। আদালতে যে পিটিশন করা হয়েছে সেই পিটিশনে যে যে কথা বলা হয়েছে, যে যে দাবি করা হয়েছে তার বাইরে অতিরিক্ত কোনো দাবি করা যায় না। কর্মচারীদের প্রত্যাশা থাকতে পারে, সে প্রত্যাশাকে আমরা সম্মান করি, আমাদেরও সেটা প্রত্যাশা কর্মচারী সংগঠনের দাবি সনদে কোনো দাবি উল্লেখ করা আর মহামান্য সুপ্রিম কোর্টের শেষ পর্যায়ে থাকা একটা মামলায় পিটিশনের অতিরিক্ত কিছু চাওয়া মামলাটাকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিতে পারে। কাজেই মূল মামলাকারী সংগঠন হিসেবে আমরা কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে, তাদের জীবন জীবিকা নিয়ে কোনো জুয়া খেলতে পারি না। তাই আপনাদেরকে আবারও বলছি, রায় রিজার্ভ আছে, কবে বেরোবে সেটা তো আমরা বলতে পারবো না। আশা করছি অক্টোবরের শেষে বা নভেম্বরে বেরোবে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্য সরকার এই রায় মানবেন। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তো নিজেকে সংবিধান আইনের ঊর্ধ্বে মনে করেন। আমি আপনাদের একটা উদাহরণ দেব। এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন 23 এপ্রিল 2025। এই রায় নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেসব বিতর্কে যাচ্ছি না। এবং আমি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি এটা রায় হয়েছে, ন্যায় বা বিচার কোনোটাই হয়নি, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন 23 এপ্রিল 2025 ওই দুপুর 12:30 1টা নাগাদ, এবং বেলা 4টের মধ্যে কিন্তু মানে সরকারি আদেশ জারি হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মেনে সমস্ত নতুন করে এসএসসির ওই পুরনো 2016 সালের পরীক্ষা বাতিল ঘোষণা করে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ অথরিটি, কি কেন্দ্র
কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য। কাজেই আপনাদের এরকম আশঙ্কার কোনো জায়গা নেই যে সুপ্রিম কোর্টের রায়, মহামান্য সুপ্রিম কোর্টের রায় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা অঙ্গরাজ্যের সরকার মানবেন না। অনেকেই বলছেন যে ইন্টারিম অর্ডারে তো 25% বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার অর্ডার হয়েছিল, সেটা তো রাজ্য সরকার মানল না। একটা জিনিস গুলিয়ে ফেললে হবে না। ইন্টারিম অর্ডারটা কখন করা হয়? যখন মূল মামলা দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে না, আমরা তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে পড়ে গিয়েছিলাম, তখন যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের তো ক্ষতিটা হয়েই যায়। সেই ক্ষতিটার সাময়িক রেমেডি দেওয়ার জন্য ইন্টারিম অর্ডার হয়, এবং মূল মামলার কমপ্লিট জাজমেন্টের হিয়ারিং যখন শুরু হয়ে গেছে তখন সেই ইন্টারিম মামলার খুব বেশি গুরুত্ব থাকে না। আমরা ইন্টারিম মামলায় 3টি রেসপন্ডেন্ট সংগঠন আমরা কন্টেম্প পিটিশন দাখিল করেছি। সে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং হিসেবে আছে, কিন্তু মূল মামলার রায় হয়ে গেলে সেই কন্টেম্প পিটিশনের খুব বেশি গুরুত্ব থাকবে না। কাজেই আপনাদের বলবো কোনো রকম মানে প্ররোচনায় কান দেবেন না, এবং কেন আরও বিভিন্ন সব দাবি আমরা উল্লেখ করলাম না, একটু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করবেন যে আমরা কত কর্মচারী দরদি, কর্মচারীদের জন্য আমরা কত ভাবি। এইটা দেখাতে গিয়ে মামলাটারই যদি আমরা দফা রফা করে দিই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমি বারবার বলছি, একটা মামলা পরিচালনা করা, এই ধরনের মামলা, আর রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখা কি ইউটিউব চ্যানেলে জ্বালাময়ী ভাষণ দেয়া, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। আদালত কিন্তু চলে যুক্তি, তথ্য এবং বিভিন্ন পূর্ববর্তী আদালতের রায়ের উপরে। আদালত কিন্তু আবেগের জায়গা নয়, আদালত প্রত্যাশার জায়গা নয়। কাজেই আমরা অত্যন্ত ভাবনা চিন্তা করেই আমাদের দাবিটা, এই দুটো বিষয় আমরা সীমাবদ্ধ রেখেছি। এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা এই দুটো বিষয় মিটে গেলেই মিটে যাবে। সেটা হচ্ছে দিল্লি এবং চেন্নাইয়ে সংবিধানের 14 নম্বর ধারার বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার যে বৈষম্য করছেন, এর অবসান। পরিশেষে বলবো, এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এটা অত্যন্ত দুঃখের যে পশ্চিমবাংলায় এমন একটা রাজ্য সরকার রয়েছে যে 10 বছর ধরে আমাদের রাজ রোষের বিরুদ্ধে গিয়ে মামলা করে দাবি আদায় হচ্ছে, দাবি আদায় করার চেষ্টা করতে হচ্ছে। যে দাবিটা ন্যায্য দাবি, সেই দাবিটাও রাজ্য সরকার মেটাচ্ছেন না, এবং কোটি কোটি টাকা খরচ করে আদালতে এই মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন, এবং যাতে এই মামলাটায় কর্মীপক্ষে সমস্যায় পড়ে আরও দীর্ঘায়িত হয় মামলাটা, তার চেষ্টা করে যাচ্ছেন। তা এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনকল্যাণকামী